I am Dr. S. Mondol, BHMS Honours Consultant Homeopathic Physician. Today I want to discuss is chronic cough. কাশি আমাদের জীবনের প্রত্যেকের মিনিমাম একবার বা বেশ কয়েকবার এটা কিন্তু হয়েছে, কিন্তু আমরা অ্যাকিউট কফ যেটা কয়েকদিন থাকে তারপর ভালো হয়ে যায় এরকম কফ নিয়ে ডিসকাশন করব না। আমরা আলোচনা করব পুরাতন কাশি বা ক্রনিক কফ। এই পুরাতন কাশি কখন এই একটা ডিউরেশন থাকলে তাকে আমরা পুরাতন কাশি বলবো, সেটা কতদিন হতে হবে। যদি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 8 সপ্তাহ এবং চিলড্রেন বা বাচ্চাদের ক্ষেত্রে যদি 4 সপ্তাহের বেশি কাশি থাকে তখন তাকে বলা হয় ক্রনিক কাফ। এই ক্রনিক কাফ বা পুরাতন কাশি অবভিয়াসলি একটা বিরক্তিকর ব্যাপার। এবং এটি কি হয়, এর ক্রনিক কাফ থাকলে কি হয়, জীবনের দৈনন্দিন যে কাজকর্ম তাতে একটা ব্যাঘাত ঘটে, প্লাস হচ্ছে পেশেন্টের ঘুমাতে, কফ ডিউরিং স্লিপ, পেশেন্ট যখন ঘুমাতে যাচ্ছে ঠিক ঘুমের মধ্যে কাশি হচ্ছে এবং ঘুমে ডিস্টার্ব হচ্ছে। এগুলো ছাড়াও খুব এক্সস্টেড ফিলিং হচ্ছে। এবং এই পুরাতন কাশির কারণে কিন্তু অনেক সময় দেখা গেছে যে বমি কিংবা রিব ফ্র্যাকচার কিংবা লাইট হেডেডনেস এরকম টাইপের, সবসময় মাথা ভার এবং কাশতে কাশতে অনেকের ক্ষেত্রে রিব ফ্র্যাকচার, এর খুব রেয়ার কন্ডিশন বাট দেখা যায়। কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে যেগুলো থাকলে কাশি খুব বেশি হতে পারে, বা কিছু ট্রিগারিং ফ্যাক্টর তার মধ্যে যেমন হচ্ছে স্মোক, মোস্ট কমন ট্রিগারিং ফ্যাক্টর, বা ধূমপান হচ্ছে খুব বেশি। এবং এগুলো ছাড়াও পোস্ট নেজাল ড্রিপ, খুব বড় বড় কারণের মধ্যে এই দুটো তিনটে, স্মোকিং, পোস্ট নেজাল ড্রিপ মানে হচ্ছে নাকের পিছন দিক থেকে একটা ডিসচার্জ বার হচ্ছে, সবসময় সেটা গলাকে ইরিটেশন করছে। এবং এগুলো ছাড়াও একটা অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাসের যদি কারো প্রবলেম থাকে, পাকস্থলী থেকে একটা রিফ্লাক্স আসে, তখন কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। তো আমরা এই ক্রনিক কফ বা পুরাতন কাশি নিয়ে একটু ডিটেলসে ডিসকাশন করব। তো প্রথমেই আসি যে কারণ কি কি কারণে এই ক্রনিক কাফ হতে পারে, খুব ডিটেলসে আলোচনা করব। এবং যেখানে যে পিকচার দেওয়া বা ছবি দেখানোর কিছু আছে সেটা আমি পাশে দিয়ে দেবো, আপনারা ডিটেলসে দেখে নেবেন। তো অকেশনাল কাফ যেটা মাঝে মাঝে হয় যে কাশি, সেটা কিন্তু নর্মাল। সেটা হলে আমাদের নাকের ভিতরে বা যে ইরিটেন্ট বা গলার ভিতরে এবং নাকের ওখানে যে ইরিটেন্ট যেগুলো থাকে সেখান থেকে প্রচুর মিউকাস তৈরি হয়, এবং মিউকাসগুলো যাতে বাইরে থেকে কোনো ইনফেকশন না হয় সেই ইনফেকশনটাকে প্রিভেনশন সেটাকে আটকায় ইনফেকশনটাকে। তো এই জন্য মাঝে মাঝে কাশি হওয়াটা এটা নর্মাল এবং শরীরের জন্য ভালো। কিন্তু যদি এই কাশিটা উইকের পর উইক, সপ্তাহের পর সপ্তাহ যদি পারসিস্ট করে বা থেকে যায়, তখন কিন্তু ট্রিটমেন্টের দরকার। তার মধ্যে মোস্ট কমন কয়েকটা কজ সেগুলো নিয়ে ডিসকাশন করছি। ফার্স্ট অফ অল ইজ এ পোস্ট নেজাল ড্রিপ। আমাদের নাক এবং যে সাইনাস যেগুলো আছে, এই ইয়ার সাইনাসগুলো এক্সেসিভ যদি মিউকাস প্রোডাকশন করে বা কফ প্রোডাকশন যদি করে, এবং সেটা যদি বাইরে না এসে সেটা যদি নিচের দিকে চলে যায় বা ড্রেন ইনটু দ্য থ্রোট অ্যান্ড ট্রিগার দ্য কাফ রিফ্লেক্স, সেই ইয়ার সাইনাস থেকে, এই ইয়ার সাইনাস এই সাইডে, আমি ইয়ার সাইনাসের উপরে ডিটেলস ভিডিও বানিয়েছি এর আগে, তো সেইগুলো যদি বাইরের দিকে না এসে ভিতরের দিকে চলে যায় এবং গলা বা থ্রোটকে ইরিটেশন করে, তখন কিন্তু কাফ দেখা দিতে পারে বা কাফ রিফ্লেক্স। এবং এই কন্ডিশনটাকে বলা হয় আপার এয়ারওয়ে কাফ সিনড্রোম। এটা একটা মোস্ট কমন কজ বা ক্রনিক কাফের। আফটার দ্যাট অ্যাজমা। যদি কারো অ্যাজমা রিলেটেড কাফ হয়, অবভিয়াসলি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সিজনাল দেখা যায়, অনেকের ক্ষেত্রে শীতকালে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই শীতকালে, কিংবা অনেকের ক্ষেত্রে বর্ষাকালেও দেখা দেয়। এরকম একটা সিজনাল কাশি হয় এবং তার সঙ্গে একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে ডিউ টু অ্যাজমা। হালকা একটু কোল্ডে, ঠান্ডাতে এক্সপোজার হলে কিংবা কোনো কেমিক্যাল বা ট্রিগারিং ফ্যাক্টরে দ্বারা একটু স্টিমুলেশন পেলেই কিন্তু কাশি শুরু হয়ে যায়। এগুলো ছাড়াও অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কজ ইজ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লেক্স ডিসঅর্ডার। পাকস্থলী থেকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, স্টোমাক অ্যাসিড ফ্লো, পাকস্থলীতে যে অ্যাসিড ফ্লো থাকে বা এই সেল যেগুলোর সাহায্যে আমাদের খাবার হজম হয়, তো
তো এই খাবারগুলা এই অ্যাসিডের রিফ্লাক্সগুলো নিচের দিকে যাওয়ার কথা কিংবা স্টোমাকের মধ্যে থাকার কথা, সেটা কিন্তু উপরের দিকে ব্যাকফ্লো হয়। এই উপরের দিকে ব্যাকফ্লো হওয়ার জন্য সেখান থেকে ইসোফেগাসে আসে এবং ইসোফেগাস থেকে গলার মধ্যে চলে আসে এবং একটা ইরিটেশন দেখা দেয় এবং কাফের সৃষ্টি করে। এগুলো ছাড়াও আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কজ ইনফেকশন। দেয়ার আর সো মেনি ডিজিজ ডিউ টু অফ দ্য লাংস ডিউ টু ইনফেকশন, লাইক নিউমোনিয়া, ফ্লু লাইক সিমটম, ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম, কিংবা কোভিড, এরকম টাইপের অনেক ইনফেকশন আছে যেগুলোর জন্য কিন্তু কাশি আসতে পারে। এগুলো ছাড়াও বড়দের ক্ষেত্রে হুপিং কফ বা যাকে বলা হয় পারটুসিস, হুপিং কাশি, কিংবা লাংসে কোনো ফাঙ্গাল ইনফেকশনের জন্য, কিংবা মায়োকার্ডিয়াল কিংবা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কিংবা নন টিউবারকুলার যে সমস্ত ব্যাকটেরিয়া আছে সেগুলোর ইনফেকশনের জন্যও কিন্তু কাশি আসতে পারে। এগুলো ছাড়াও আরও কিছু কারণ আছে ক্রনিক কাফের, যেমন সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেখানে কি হয় পালমোনারি যে এয়ারওয়ে সেখানে অবস্ট্রাকশন হয়। এই অবস্ট্রাকটিভ এয়ারওয়ে এটা বেসিক্যালি মানে দুটো ডিজিজকে একসঙ্গে বলা হয় সিওপিডি। ওয়ান ইজ ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যান্ড অ্যানাদার ইজ এমফাইসিমা। তো এই দুটো থাকলে এবং যেখানে কাফের কালারটা চেঞ্জ হয়ে যায় এবং এমফাইসিমাতে যে স্মল এয়ারওয়ে যেগুলো আছে একদম টার্মিনাল অ্যালভিওলাই বা এয়ারওয়ে ব্রঙ্কিওলসগুলো সেগুলো কিন্তু ডায়ালেট করে যায় এবং এইগুলো করার জন্য এয়ার এক্সচেঞ্জে প্রবলেম হয় এবং সেখান থেকে কাশি তৈরি হয়। এছাড়াও বিভিন্ন যে ব্লাড প্রেশারের যে সমস্ত মেডিকেশনগুলো বাজারে অ্যাভেলেবেল বা যে সমস্ত মেডিসিন, অ্যালোপ্যাথিক মেডিসিন ব্লাড প্রেশার কমানোর জন্য ব্যবহার করা হয় বা হাই প্রেশারের জন্য ব্যবহার করা হয়, লাইক দ্য অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। তো এইগুলো কিন্তু পরবর্তীকালে মানে হার্ট ফেলিওর কিংবা ব্লাড প্রেশারের জন্য ইউজ করা হলেও এদের কমপ্লিকেশন হিসাবে ক্রনিক কাফ কিন্তু আসতে পারে। আজ এ পর্যন্ত।